এবার এই ড্রয়িংটার যেটা সবচেয়ে বেশি প্রবলেম হবে সেটা হলো দুই দিক সেম হবে না। মানে আমরা আঁকবো, দেখা যাবে যে এক সাইড তো সুন্দর হয়ে গেছে, সবই ঠিকঠাক, কিন্তু আরেক সাইড ঠিক হচ্ছে না। তো আমরা এখানে সবচেয়ে বেশি যেটার খেয়াল রাখবো যে দুই সাইড ঠিক হচ্ছে কিনা, দুই সাইড ইকুয়াল হচ্ছে কিনা সব কিছু। এখানে কাজটাই এটা, আর কোনো কাজ নাই। জাস্ট যেখানে যে কার্ভগুলো আছে ওই কার্ভ লাইনগুলো দেবো, যেমন সার্কেল। এখানে এই যে ম্যাক্সিমাম ওই যে ওভাল শেপে আছে, এখানে সবটা ওভাল শেপের মধ্যেই কাজ। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওভাল, সেম এখানে পাঁচটা ওভাল দিয়েই সবটা কাজ। তারপরে এখানে একটা ওভাল, এখানে একটা ওভাল, এই দুইটা ওভাল, তারপর উপরের দিকটা আছে। এখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যে ব্যাপারটা, দুই সাইড ইকুয়াল হওয়া, দুই সাইডের সব কিছু সেম সেম হওয়া। আর এমনিতে তো বাকি ইজি আছে, আর এটা 2Dতেই আছে, ইজি হবে, অত কঠিন কিছু নাই। কিন্তু ওই যে দুই সাইড ইকুয়াল হবে না, যেটা এটা প্রথম থেকেই তাহলে মাথায় রেখে কাজ করতে হবে যে আমার দুই সাইড ইকুয়াল হচ্ছে কিনা, এই ব্যাপারটা দেখবো। অবশ্যই সাবজেক্টটাকে খুব ভালোভাবে স্টাডি করে নিতে হবে যে কিভাবে আঁকবো, কোথায় কি আছে। সাবজেক্টটা স্টাডি করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সাবজেক্টটা স্টাডি না করেই যদি, মানে পিকচারটা স্টাডি না করেই যদি আঁকা শুরু করে দিই, ওইখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা ফট করে একটা লাইন ড্র করে ফেলবো। সো আঁকার আগে বা আঁকা স্টার্ট করার আগে অবশ্যই আমরা ভালোভাবে আগে ড্রয়িংটাকে স্টাডি করে নেব, তারপরে আমরা আঁকাটা শুরু করব। আর আঁকার সময় আমাদের যে জিনিসটা দিয়ে প্রথম স্টার্ট করতে হবে সেটা হলো কিছু লাইন, সিম্পল কিছু লাইনে আমরা ড্রয়িংটাকে প্রথমে কনভার্ট করব। কোথায় কোথায় কোন লাইনগুলো আছে, আমরা প্রথমে ড্রয়িংটাকে কিছু পার্টে ডিভাইড করে নেব, তারপরে এটাকে সিম্পল লাইনে পেপারের মধ্যে ড্র করব। তারপরে ডিটেলস, প্রথমেই আমরা কোনো রকম ডিটেলস করব না। প্রথমে খুব সিম্পল ফর্মে, সিম্পল শেপ আর সিম্পল কয়েক কিছু লাইনে আমরা এই ড্রয়িংটাকে করব। যেখানে যেখানে আগেই বললাম, যেখানে যেখানে ওভাল শেপগুলো আছে প্রথমে ওভাল শেপগুলো আঁকবো, যেখানে 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 যে কার্ভ লাইনগুলো আছে প্রথমে ওইগুলো ড্র করে নিচ্ছি। এইবার ড্রয়িং করার সময় আমাদের যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেগুলো হলো, আমাদের খুব লাইট করে আঁকতে হবে, খুব ডার্ক করে আঁকা যাবে না। প্রথমেই যদি খুব ডার্ক করে ফেলি তাহলে আমরা আর ইরেজ করে ঠিক করতে পারবো না, ওইখানে দাগ থেকে যাবে। সেই জন্য প্রথমে খুব লাইট প্রেশারে একদম হালকা করে আঁকতে হবে। দেখুন আমি যথেষ্ট হালকা করে আঁকছি, আমি এর থেকেও বেশি হালকা করে আঁকি, কিন্তু ভিডিওতে তখন আর দেখা যাবে না, এই কারণে আমি কিছুটা ডার্ক করেছি। নইলে প্রথমে যে লাইনগুলো মার্কিংগুলো করি ওইগুলো খুবই লাইট থাকে, যেগুলো শুধুমাত্র আমিই বুঝতে পারবো আঁকার সময়, আর তেমন বোঝা যাবে না। তো আমাদের খুব লাইট করে আঁকতে হবে, আর বাইরের আউটলাইনটা সবার আগে ড্র করতে হবে। এমন না যে ভিতরের ডিটেলসগুলো করে দেব আগে, যেমন চোখ, নাক, ঠোঁট এগুলো আমরা আগে ড্র করে ফেললাম, এরকম নয়। প্রথমে আমরা বাইরের আউটলাইনটা ঠিকঠাকভাবে ড্র করার ট্রাই করব, তাও সিম্পল লাইনে। এবার সিম্পল লাইনে ড্র করার পরে আস্তে আস্তে আমরা ডিটেলস অ্যাড করব, কিন্তু তার আগে নয়। যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে না বাইরের আউটলাইনটা ঠিক নেই ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ডার্ক করব না, লাইট করে আঁকবো। ততক্ষণ ঠিক করব যতক্ষণ না মনে হচ্ছে যে আমাদের আউটলাইনটা পারফেক্ট হয়ে গেছে। আমাদের সবচেয়ে বেশি টাইম দিতে হবে আউটলাইনে। এই ড্রয়িংটার টাইমিং দেখলে আপনারা বুঝবেন যে আমি সবচেয়ে বেশি টাইম দিয়েছি আউটলাইনটা ড্র করার জন্য। স্কেচিংয়ে টাইম খুব কম লেগেছে, স্কেচিংয়ে আমি টাইম কম দিই ওইটার থেকে, কারণ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পারফেক্ট আউটলাইন ড্র করা। যদি পারফেক্ট আউটলাইনে ড্র না করা হয় তাহলে যতই আমরা স্কেচ করি বা কালার করি তাতে কোনো লাভ নেই। কারণ আপনি যখন একটা বাড়ি বানান তখন কিন্তু বাড়ির ভিতরের স্ট্রাকচারটা মজবুত করার ট্রাই করেন, প্রথমেই কিন্তু ইট সিমেন্ট বা কালার শুরু করেন না। প্রথমে ওইটার স্ট্রাকচারটা মজবুত হচ্ছে কি না মজবুত করার চেষ্টা করেন। এরকম ড্রয়িংয়ের ক্ষেত্রেও প্রথমে আমাদের এই আউটলাইনটা পারফেক্ট করতে হবে। আউটলাইনটা যত পারফেক্ট হবে ড্রয়িংটা তত রিয়েলিস্টিক হবে এবং পারফেক্ট হবে।
কিন্তু দেখা গেল আউটলাইনই ঠিক হয়নি, কিন্তু আমরা ড্রয়িংটা করছি বা স্কেচ করে ফেলছি, কালার করে ফেলছি, ওই ক্ষেত্রে যতই আমরা স্কেচিংয়ে বা কালারে পারদর্শী হই না কেন, ওইটা দেখতে ভালো লাগবে না এবং রিয়েলিস্টিক লাগবে না, সেখানে ভুল দেখা যাবেই। সো আমাদের আউটলাইন ড্র করাতে সবচেয়ে বেশি টাইম দিতে হবে এবং ধৈর্য সহকারে আউটলাইনটা ড্র করতে হবে। আর আউটলাইন কোনো একটা অবজেক্ট ড্র করার আগে ওই অবজেক্টটাকে আগে থেকেই স্টাডি করে নিতে হবে যে কোথায় কি আছে, বা ওইটাকে কেমন কেমন সিম্পল লাইনে আমরা কনভার্ট করে আঁকবো, কোথায় কোন শেপটা আছে, কোন জিনিসটা এই ড্রয়িংটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কারণ এক একটা ড্রয়িংয়ের ক্ষেত্রে এক এক রকম পয়েন্ট থাকে যে কোন কোন জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়। যেমন এইসব সিমেট্রিক অবজেক্টের ক্ষেত্রে কি করতে হয়, দুই সাইড ইকুয়াল হয় না। এই ড্রয়িংটার ক্ষেত্রে আমাদের দুই সাইড ইকুয়াল হচ্ছে কিনা ওই দিকটা আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়। কোনো সিমেট্রিক অবজেক্ট যখনই আমরা ড্র করি তখন আমাদের খেয়াল রাখতে হয় দুই সাইড ইকুয়াল হচ্ছে কিনা। সো প্রত্যেকটা ড্রয়িংয়ের আলাদা আলাদা কিছু ক্যারেক্টার থাকে, তো আমাদের ওই ক্যারেক্টারগুলোকে বুঝতে হয়। না বুঝে ড্র করলে তাতে আমাদের কোনো স্কিলই ডেভেলপ হয় না। দেখা গেল একটা ভালো হয়েছে, পরেরটা আর ভালো হচ্ছে না। কিন্তু আমরা যখন বুঝে বুঝে স্টাডি করি, শেখার জন্য যখন করি ড্রয়িংটা, তখন আমাদের ইমপ্রুভমেন্ট হয়, স্কিল ইমপ্রুভমেন্ট হয়। তখন আমরা একটার পরে সেকেন্ড যখন আরেকটা ড্র করব তখন আমাদের ড্রয়িংয়ের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখা যাবে। আর আমরা যদি স্টাডি পারপাসে না করি, ওই ক্ষেত্রে কি হবে, আমরা একটা ভালো ড্রয়িং করে ফেলছি কিন্তু পরে দেখা যাবে আবার পরের ড্রয়িংটা ভালো হচ্ছে না। সো আমাদের স্কিলকে ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করার জন্য আমাদেরকে কী করতে হবে, সাবজেক্টটাকে ভালো করে স্টাডি করেই করতে হবে, টাইম নিয়ে করতে হবে। আর আউটলাইনে যেটা আবার বলছি, বারবার বলছি, আমি এক কথাই বলি যে আউটলাইন ড্র করাতে অনেক টাইম দিতে হবে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। প্রথম প্রচুর আউটলাইন প্র্যাকটিস করুন রেগুলার, তাহলে দেখবেন ড্রয়িংয়ে অনেক ইমপ্রুভমেন্ট হবে। তাছাড়া ড্রয়িং ইমপ্রুভ করা পসিবল না, রেগুলার আউটলাইন প্র্যাকটিস করতে হবে এবং আউটলাইনগুলো একদম সিম্পল ফর্মে আর খুব লাইট করে করবেন। প্রথমেই যদি ডার্ক করে দিই, পরে ওইটাকে ইরেজ করে ঠিক করতেও আমাদের ভালো লাগবে না বা ইচ্ছে করবে না, মনে হবে যে আচ্ছা থাক, ঠিক আছে, চলবে। সো ড্রয়িং করার ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হবে। একদম বেসিক ব্যাপারগুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে, তখনই আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে বিশাল প্রবলেম হয়। তাছাড়া ড্রয়িংটা খুবই ইজি যদি আমরা বুঝে বুঝে করি। এবার আমাদের অনেকেরই ক্ল্যারিটি থাকে না যে আমরা ড্রয়িংটা কেন করছি, এই কারণে ড্রয়িংয়ে আমরা ইন্টারেস্টও বেশি দিন ধরে রাখতে পারি না। ঠিক আছে, ড্রয়িংটা শুধুমাত্র তারা করবে না যারা আর্টিস্ট হতে চায় বা স্কুল কলেজে যাদের প্রজেক্ট থাকে তারাই ড্রয়িংটা প্র্যাকটিস করবে, এরকম কিছুই নয়। ড্রয়িংটা আমরা এই জন্য করি না যাতে আমাদের অবজারভেশন পাওয়ারটা বাড়ে, এবং এই অবজারভেশন পাওয়ার শুধুমাত্র লাইফের এই প্রজেক্টের ক্ষেত্রে বা আর্টের ক্ষেত্রে লাগে এরকম নয়, লাইফের প্রত্যেকটা পার্টে এই অবজারভেশন আমাদের কাজে লাগে। কারণ আমরা যদি কোনো কিছুকে ঠিকঠাক অবজার্ভই না করতে পারি লাইফে কি হচ্ছে কি না, তাহলে আমরা কিভাবে আমাদের লাইফটাকে ডিজাইন করব। আমাদের আলটিমেটলি কি কাজ, যে লাইফটাকে ডিজাইন করা। সবার তো আর্টিস্ট হওয়ার গোল থাকে না, তো তখন তারা কেন আর্ট শিখবে সেটা সম্পর্কে আমাদের আসলে ধারণা থাকতে হবে। ক্ল্যারিটি থাকে না, সেই জন্য আমরা আর্টে ইন্টারেস্ট পাই না। অ্যাকচুয়ালি আমরা যাতে আমাদের নিজেদের লাইফটাকে আর্টিস্টিক ওয়েতে সাজাতে পারি, তার জন্য আমাদের আর্টটা শিখতে হয়। আর্টটা আমাদের অবজারভেশন পাওয়ার বাড়ায়, ক্রিয়েটিভিটি বাড়ায়, আর এই সব ক্রিয়েটিভিটি, অবজারভেশন পাওয়ার, এগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি। আমি যদি একটা এক্সাম্পল দিই, সেই দিন আমি যাচ্ছিলাম টিউশনে, তখন আমার আধা ঘন্টা অটোতে ওয়েট করতে হলো। তো ওই টাইমে তো আমার বিরক্তি ফিল হচ্ছিল না, কারণ আমি সব কিছু অবজার্ভ করছিলাম না। আমার টাইমটা লেট হচ্ছিল, কিন্তু
আমি অবজার্ভ করছিলাম সব কিছু, আমার বিরক্তি লাগছিল না। কিন্তু এই জায়গায় যদি অন্য সময় দেখা যায় যে হ্যাঁ বিরক্তি ফিল হচ্ছে, এবার বিরক্তি হওয়ার কারণে দেখা যায় পুরো দিনটাই নষ্ট। এই ক্ষেত্রে কিন্তু আমার হ্যাঁ আধা ঘন্টার টাইম নষ্ট হয়েছে, আমার লেট হয়ে গেছে, সব কাজ আধা ঘন্টা পিছিয়ে গেল, কিন্তু বিরক্তি না হওয়ার কারণে বাকি কাজগুলো কিন্তু ঠিকঠাকই হলো। এখানে শুধু লস আমার আধা ঘন্টা লস হয়েছে। এবার যদি আমরা এখানে ইরিটেটেড হতাম, আমার যদি অবজার্ভিং মাইন্ড না হতো তখন আমি ইরিটেটেড হতাম, আর ইরিটেটেড হলে আমার সারা দিনটাই তখন খারাপ যেত, তাই না? এবার ইরিটেশনটা যেহেতু হয়নি, আমার শুধুমাত্র আধা ঘন্টায় লস হলো, আর ইরিটেটেড হলে আমার সারা দিনটাই নষ্ট হতো, আরও বিভিন্ন কাজেও ভুলভ্রান্তি হতো। সেই জন্য আমাদের এই যে ইরিটেশন, এই সব থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য, এগুলোর থেকে রিলিফ পাওয়ার জন্য আমাদের এই অবজার্ভিং মাইন্ড, আর্টিস্টিক মাইন্ডের খুব প্রয়োজন। যখন আমাদের মাইন্ড আর্টিস্টিক হবে, অবজার্ভিং হবে, তখন আমরা আমাদের বিরক্তিকর কাজগুলো খুব ধৈর্য সহকারে সুন্দরভাবে করব। সুন্দরভাবে করার একটা মানসিকতা আমাদের ভিতরে ডেভেলপ হবে, তাছাড়া ডেভেলপ হয় না বলে আমরা বিরক্তি ফিল করি। এবার যখন আমাদের মধ্যে এই আর্টিস্টিক ভাবটা এবং অবজার্ভিং মাইন্ড ডেভেলপ হলো, তখন আমরা কি করতে পারি? এই যে বসেও তো অনেক কিছু, মানে এই যে আমরা যখন যানজটে বসে থাকি, জ্যামের মধ্যে বসে থাকি, তখনও কিন্তু কাজ থাকে, এমন না, কত কিছু অবজার্ভ করার থাকে বাইরের জগৎটা, তাই না? এই যে সবাই ভাগদৌড়ের মধ্যে আছে, সবাই যার ব্যস্ত লাইফে, এই তো সকাল হলো, সবাই সবার কাজে বেরিয়ে গেছে, আবার সবাই সেই বাড়িতে আসবে। এই যে একটা গতির মধ্যে সবাই আছে, কেউ থেমে নেই, কেউ চুপচাপ কেউ দাঁড়িয়ে নেই, সবাই দৌড়চ্ছে, ভাগছে, কিছু না কিছু করছে, মানে কেউ স্টিল হয়ে দাঁড়িয়ে নেই, কেউ স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, তার চলতেই হবে। এই যে ব্যাপারগুলো অবজার্ভ করতে পারা, এগুলোর মধ্যে সৌন্দর্য দেখতে পারা, এগুলো দেখার জন্য আমাদের একটা অবজার্ভিং মাইন্ডের ভীষণ দরকার, এবং আর্টিস্টিক মাইন্ড। সো আমাদের সবার মধ্যে এই আর্টিস্টিক আর অবজার্ভিং মাইন্ড ডেভেলপ করা দরকার। শুধুমাত্র যে আর্টিস্ট হওয়ার জন্য এরকম নয়, বা ভালো আর্টিস্ট স্কিল ডেভেলপ করার জন্য এমনও নয়। আমাদের এই যে আর্টিস্টিক ব্যাপারগুলো নিজেদের মধ্যে না থাকলে আমরা আমাদের আশেপাশটাকে সুন্দর করে সাজাতে পারবো না, তার জন্য দরকার। তাই সবাই অল্প স্বল্প রেগুলার যতটুকু টাইম পান, একটু আর্টকে টাইম দিন, এতে আপনার অবজার্ভিং পাওয়ারটা বাড়বে, ফোকাসটা এক জায়গায় আসবে, কিভাবে এক জায়গায় কতক্ষণ বসে থাকতে হয়, ছোট ছোট জায়গাগুলোকে কিভাবে বেশি টাইম দেওয়া যায়, এগুলো শিখতে পারবেন। তাছাড়া একটু টাফ অবজার্ভিং মাইন্ড ক্রিয়েট করা, এই ওয়েতে আর আর্টের মাধ্যমে আমরা এই পাওয়ারটা আমাদের বাড়াতে পারি খুব ইজিলি। তাছাড়া আমরা আমাদের থটগুলোকে অবজার্ভ করতে পারবো না যে কি হচ্ছে আমাদের ভিতরে। এবার ধরুন আপনারা কয়জন বলতে পারবেন আপনাদের আশেপাশে যে জিনিসগুলো ইউজ করছেন সব ওগুলোর কালার কি, তার একদম এক্স্যাক্ট কি কি কালার ছিল, ওইগুলোর মধ্যে কি কি শেপ ছিল, আকৃতিটা কীরকম, আঁকতে বললে সিম্পলভাবেও কি আঁকতে পারবেন? এবার কেন সিম্পলভাবেও আঁকতে পারবো না, বা কালারগুলো কেন মনে করতে পারছি না, একবার ভেবে দেখেছেন? কারণ মনে করতে পারছি না, আমরা ইউজ করছি, সব কিছু করছি, কিন্তু অবজার্ভ করছি না, দেখছি না ঠিক করে। ইউজ করার আছে করলাম, বাট ইউজ করার সময়ও কিন্তু আমাদের চোখ কান সব খোলা থাকে, তারপরেও আমরা কিন্তু বলতে পারি না এটা কালার কি। রেগুলার ইউজ করছি, তারপরে বলতে পারবো না আমার ইউজ করা জিনিসটার পারফেক্ট আসলে কি কালার, কি শেপ, আমরা কিন্তু বলতে পারি না অনেকেই। তো এইসব ব্যাপারগুলো একটু ভেবে দেখবেন। এবার যদি অবজার্ভিং মাইন্ড হতো, অবশ্যই এগুলো মনে থাকতো, দেখতেন, ওইগুলোর মধ্যে একটা সুন্দরতা খুঁজে পেতেন, আশেপাশে যাই দেখতেন তখন ওগুলোর মধ্যে একটা সুন্দরতা তখন পাওয়া যায়। ঠিক আছে, তো আর্টটা রেগুলার প্র্যাকটিস করুন, আর্টিস্টিক মাইন্ড তৈরি করুন,
আর ড্রয়িং করুন অল্প স্বল্প, যতটুকু টাইম পান। সবার অল্প স্বল্প একটু প্র্যাকটিস করা দরকার। এবার স্কেচিংয়ের ক্ষেত্রে আমাদের যে খেয়াল রাখতে হবে সেটা হলো লাইনগুলো যাতে মধ্যে প্যাচেস তৈরি না হয়, একটা ইভেন টেক্সচার যাতে আমরা পাই। একই ডিরেকশানে লাইনগুলো টানবেন, এমন না হযবরলভাবে টানা শুরু করলে হবে না, ঠিকঠাক ওয়েতে টানতে হবে এবং গ্রেডগুলো ভালো করে বুঝে করতে হবে যে কোথায় কোন গ্রেডটা আছে। লাইট অ্যান্ড শ্যাডো ব্যাপারটা খুব ভালোভাবে দেখতে হবে ড্রয়িংয়ের ক্ষেত্রে। যে যখন আমরা কোনো ড্রয়িংকে এই যে স্কেচ করে রিয়েলিস্টিক করার ট্রাই করি, তখন আমাদের যেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয় সেটা হলো লাইট অ্যান্ড শ্যাডো। কোথায় কতটুকু ডার্ক আছে, কোথায় কতটুকু লাইট আছে, এটা যদি ধরতে পারি তাহলে আমাদের ড্রয়িংটা রিয়েলিস্টিক হয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি এটাই ধরতে পারি না, দেখতেই পারি না। ডার্ক জায়গাটাকেও আমরা লাইট করে দিই, মানে জাস্ট দু একটা লেয়ার দিয়ে ছেড়ে দিই, কিন্তু না, যেখানে যতটুকু ডার্ক আছে ঠিক ততটুকুই ডার্ক করতে হবে। মানে লাইট অ্যান্ড শ্যাডোটা খুব ভালোভাবে ধরতে হবে যে কোথায় সবচেয়ে ডার্ক পোর্শনটা রয়েছে এবং সবচেয়ে লাইট পোর্শনটা কোথায় রয়েছে এবং মিডল টোনগুলো কোথায় আছে, এগুলো সবগুলো খেয়াল করতে হবে। তারপরে স্কেচিংটা করতে হবে। লাইট অ্যান্ড শ্যাডোটা ঠিকভাবে ধরতে পারলেই ড্রয়িংটা রিয়েলিস্টিক ফর্মে চলে আসবে। আর ড্রয়িংটায় সবসময় ডার্ক, একদম সবচেয়ে ডার্ক যে পার্টটা আছে ওইটা ফার্স্টে করে নিলে সুবিধা হয়, তাহলে ওইটার সাপেক্ষে বাকি টোনগুলো দেওয়া যায়। প্রথমেই যদি অন্যান্য টোনগুলো দিয়ে দিই, দেখা যাবে লাস্টে গিয়ে ভ্যালুটা ম্যাচ করছে না। তো সেই জন্য আমাদের প্রথমে ডার্ক ভ্যালুটা আরও বেশি করে ডার্ক করতে হবে, তারপরে আস্তে আস্তে আমাদের ওটার উপর লেয়ার চাপাতে হবে। কিছুটা পার্ট ভিডিও করতে আমি ভুলে গেছি, এটা হলো ফাইনাল ওয়ার্ক। সবাই কাজ করে আমাকে ইনস্টাতে ট্যাগ করবেন।